যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস যদি আপনি আমার মতো অগাও হয়ে থাকেন, আমি তো একটা অগা নিজেকে একদম ন্যূনতম কোয়ালিটিফুল মানুষ মনে করি, ন্যূনতম। এখানে আপনারা যারা আছেন প্রত্যেকে আমার থেকে বেশি কোয়ালিটিফুল মানুষ। আমি যদি পারি আপনারাও পারেন। আমি টার্গেট দিলে 2 বছরের মধ্যে সর্বোচ্চ অ্যাচিভমেন্টে যাওয়া সম্ভব আমি মনে করি। আপনারা আপনাদের যে প্ল্যান, যে প্রোডাক্টস যা কিছু আছে ওগুলো নিয়ে আপনারা যদি, আমি 100 সপ্তাহ বলছি তো 100 সপ্তাহ লাগবে না, 50 সপ্তাহ, 52 সপ্তাহ, 1 বছর, 50 সপ্তাহ যদি আপনারা প্রত্যেকে রফিক ভাই যেভাবে বলে এভাবে মেনে, যদি ওনাকে মেন্টর মেনে আপনি যদি আগাইতে পারেন, আপনি সফল। আমি অতটুকু গ্যারান্টি দিতে পারি, এটা বিশ্বাস করেন। আমি আজকে আপনাদের লিখেন, আমি সাইন করে দিয়ে যাবো। 100 সপ্তাহ পরে, 50 সপ্তাহ পরে আপনার প্রত্যেকটা ব্যক্তি সফল হবে, যে যে অবস্থায় আছে। আপনারা কি এটা বিলিভ করেন? ইয়েস। কিন্তু কথা হচ্ছে মন থেকে বিলিভ করতে হবে যে না, 50 সপ্তাহ আমি জলাঞ্জলি দেবো, 50 সপ্তাহ আমি কষ্ট করব, 50 সপ্তাহ আমি কাজ করব, 50 সপ্তাহ আমি সেলসম্যান হয়ে যাব, একদম ছেড়ে যাব। হ্যাঁ, 50 সপ্তাহ আমি দরকার হলে কোনো জায়গায় যাব না। এটা যদি কেউ মনের থেকে নিতে পারেন, বিশ্বাস করেন প্রত্যেকটা লোক সফল হবে। আর এটা সত্যি, আমরা যদি মন থেকে চাই আমাদের পক্ষে সবকিছু করা সম্ভব। বিশ্বাস করেন আমার এই ক্ষুদ্র জীবনে আমি মন থেকে চাইছি আর পাই নাই, এরকম কোনো ঘটনা আমার লাইফে ঘটে নাই। বিলিভ ইট অর নট, মন থেকে চাইছি। আমি যখন বাংলাদেশ আর্মিতে জয়েন করি, এত কষ্টের ট্রেনিং, আমি একটু নাদুস কুদুস টাইপের ছিলাম, এত বাবা মার ছোট ছেলে, এত পরিশ্রম করতাম না। সেই মানুষ যখন ট্রেনিংয়ে গিয়ে মন থেকে চাইছি, আমার শুধু একটা মোটিভেশন ছিল যে এতগুলো ছেলে, আমরা 765 জন ব্যাটসম্যান একসাথে ট্রেনিং করছি, তো এতগুলো ছেলে যদি পারে আমি পারবো না কেন? হ্যাঁ, আমি কেন পারবো না? এই একটা মোটিভেশন দিয়ে আমি কিন্তু আমার সামরিক ট্রেনিং শেষ করে আসছি। তারপর যখন কমান্ডোতে গেলাম, কমান্ডো তো হিউজ কষ্ট। কমান্ডোতে যাওয়ার পরে কমান্ডো ট্রেনিংয়েও আমি সেম মনের মধ্যে এত কষ্ট দেয়, কমান্ডো ট্রেনিং এত কষ্ট, এটা কল্পনা করতে হবে না, শুধু ধৈর্য পরীক্ষা। আমি চিন্তা করছি যে এ যদি পারে, আমার ব্যাটসম্যান ও যদি পারে, আমি কেন পারবো? এই এক মোটিভেশন দিয়ে আমি শেষ করে আসছি। এরপরে আমার একটা সময় মনে হলো যে না, 12 বছর চাকরি করার পরে আমার মনে হলো যে না, আমি আসলে এই 24 বছর 30 বছরে এই সরকারি চাকরি করে বুড়া বয়সে গিয়ে আমি কি করবো? রিটায়ারমেন্টের টাকা বসে বসে খাবো? আমার হঠাৎ করে মাথার মধ্যে আসছে যে না, আমি মারা গেলে মিনিমাম 5 লক্ষ মানুষের 10 লক্ষ হাত আমার জানাজা আসতে হবে, দোয়া করতে হবে আমার জন্য। আমি দেশের জন্য এমন কিছু করতে চাই। হ্যাঁ, দেশমাতৃক হিসেবে আমি সেনাবাহিনীতে আছি, এটা একটা বিষয়, কিন্তু আমাকে হয়তো রাষ্ট্রীয় মর্যাদায় দাপন করা হবে, সামরিক মর্যাদায় সেলুট দিয়ে দাপন করা হবে, কিন্তু আমাকে কতজন মানুষ চিনবে? এই মাথার মধ্যে যখন এই কথাটা ঢুকছে, তখন আমি আস্তে আস্তে সেটেলমেন্ট করে আমি বাইরে আসার প্ল্যান করি। বাইরে এসে তখন আমি আস্তে আস্তে তাহলে কি করলে, কোন পেশায় গেলে আমাকে আমার স্বপ্নটা পূরণ হবে। দেখেন, এত কম সময়ে শান্তিরক্ষী মিশন করা, আমি আবার 9 থেকে 10 1 বছর শান্তিরক্ষী মিশন করছি। তার মানে আমার লাইফে যা যা চাইছি প্রত্যেকটা জিনিস আমি পাইছি। কেন পাইছি? সেটা হচ্ছে মন থেকে চাইছি, শুধু মন থেকে চাওয়া। আপনারা দেখেন যে লাইব্রেরিয়াতে ছিলাম, শান্তিরক্ষী মিশন লাইব্রেরিয়াতে, এরপর বের হয়ে এসে কষ্ট করছি না যে বিষয়টা এমন না। আমি ঢাকা শহরে আসছি 1300 টাকা নিয়ে। ওই 1300 টাকা নিয়ে ঢাকা শহরে এসে আল্লাহর মধ্যে এখন আমার একটা ভালো অফিস আছে, হাই ফাই, আমার একটা চলার মতো একটা বাইক আছে, আমার ফ্যামিলি আছে, আমার 3টা বাচ্চা আছে, তাদেরকে নিয়ে একসাথে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকি, যদিও ফ্ল্যাট কিনতে পারি নাই, থাকি। সো আমি আলহামদুলিল্লাহ আমার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ আমি মন থেকে যা চাইছি আমার পক্ষে সবকিছু করা সম্ভব হয়েছে। এখন মেসেজটা হচ্ছে যে আপনাকে মন থেকে চাইতে হবে। বারাক ওবামা ক্লাস 5 এ যখন তাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি হতে চাও, প্রেসিডেন্ট হতে চাই, বলছে তুমি কি আমার সাথে ফাইজলামি করো? হ্যাঁ, আমি সত্যি আমি প্রেসিডেন্ট হতে চাই। 3বার জিজ্ঞাসা করার পর 3বার সে বলছে না, আমি প্রেসিডেন্ট হতে চাই এবং আমি প্রেসিডেন্ট হবই। তখন তাকে বন্ধুরা হাসাহাসি করছে, টিচার একটু বকাঝকা দিছে যে স্বপ্ন দেখা ভালো, এত বড় স্বপ্ন দেখা ভালো না, লাখ টাকা স্বপ্ন দেখবা তুমি ছেঁড়া কাঁথায় শুরু, এই সমস্ত বকাঝকা করছে। সে বাড়িতে যায় মন খারাপ, কান্নাকাটি করতেছে।
তার মা বলছে কি হয়েছে, বলছে আমি তো এরকম বলছি যে আমার স্বপ্ন প্রেসিডেন্ট হবো, আমি প্রেসিডেন্ট হতে চাই। আমাকে বন্ধুরাও হাসাহাসি করছে, ইয়ার্কি করছে, টিচার আমাকে বকা দিচ্ছে। মা তাকে জড়াই ধরে বলছে যে বাবা তুই যদি মন থেকে চাস তুই প্রেসিডেন্ট হবি, আমি মানা করলাম। ঠিক আছে, বারাক ওবামা প্রেসিডেন্ট হয়ে দেখিয়ে দিয়েছে। এবং বারাক ওবামা এই টাইপের প্রেসিডেন্ট ছিল যে প্রেসিডেন্টের বেশ কিছু জিনিস আমরা ট্রেনাররা বা পাবলিক স্পিকাররা বেশ কিছু জিনিস আমরা ওনার এখন উনি আমেরিকা, আমরা তো ওনার উন্নয়ন এখন দেখাই বিভিন্ন জায়গায়। আচ্ছা, সো আমাদেরকে প্রত্যেকটা জিনিস মন থেকে চাইতে হবে। তো আমরা এখানে কি চাই, আমরা আসলে আমাদের চাওয়াটা হচ্ছে একটি সুন্দর নিরাপদ আর্থিক জীবন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করতে চাই, তাই না? আমরা এই যে আজকে শুক্রবার কষ্ট করতে যাচ্ছি, কারো বাচ্চা, কারো মা, কারো বাবা, হ্যাঁ, আমরা সবাই কি চাচ্ছি যে আমাদের ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমরা কিছু করে দিয়ে যেতে চাই, যে আমাদের বাচ্চা কাচ্চা যেন নিরাপদ থাকে, আর্থিকভাবে নিরাপদ থাকে, আমরা নিজেরা যেন অর্থ অভাবে না ভুগি, আমরা যেন কষ্ট না করি। আমরা সবাই কি এটাই তো চাই নাকি? সবাইকে আমরা এটা চাই। যদি আমরা এটা চাই তাহলে আসি হোয়াট ইজ সেলিং। সেলিংটা আসলে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সেলস? সেলিংটা কি ভাই? দেখি আপনার থেকে একটু শুনি। সেল বলতে আপনি কি বলেন? বিক্রি বলতে আমরা এখানে সবাই, আমি সহ আমরা সবাই এখানে বিক্রয় করব। বিক্রি বলতে আপনি কি বুঝেন? কারো চাহিদা তৈরি করা। কারো চাহিদা তৈরি করা। আপনি আমি বুঝি এটা যে আমি একটা প্রোডাক্ট নিয়ে তার কাছে সেল করতে গেলাম, প্রোডাক্টের যে প্রোডাক্ট তার প্রয়োজনীয় করে আমার তৈরি করে গেলাম, যে তার যে প্রোডাক্টের প্রয়োজন সে প্রোডাক্ট আসলে বসে আছে। আমি সেল করতে বলছি যে আমার কাছে যা আছে আমি অন্য চার মতো আছে। Sales is helping the customers to buy. এখানে লেখা আছে, আপনারা কিন্তু কেউ বলতে পারেন না। Sales is helping the customers to buy. সেলসটা হচ্ছে এক কথায় একজন কাস্টমার কোনো পণ্য কিনবে বা কোনো সেবা কিনবে, তাকে কেনার ক্ষেত্রে যে সহযোগিতা করা, সাহায্য করা, এটাই হচ্ছে সেলস। ধরেন আপনি মুদি দোকানে যে বলেন একটা টুথপেস্ট দাও, দোকানদার আপনাকে টুথপেস্টটা দিতে যে যেটুকু সময় এখান থেকে নিয়ে এখানে বাইরে দিচ্ছে বা প্যাকিং করে দিচ্ছে, এটাকে আপনাকে সাহায্য করছে না? আমরা যারা ডিরেক্ট সেলিং করি বা নেটওয়ার্ক মার্কেটিং করি, আমাদের জন্য সেলস হচ্ছে কি জানেন? আমার ভাষা, এটা আমার একদম ব্যক্তিগত কথা। আমার জন্য সেলস হচ্ছে একজন কাস্টমার একটা প্রোডাক্ট কিনবে, সে ভালো প্রোডাক্ট কেনার জন্য সহযোগিতা করাটাই হচ্ছে সেল। প্রোডাক্ট সে কিনবে কি? প্রোডাক্ট, আর আমি তাকে দিচ্ছি ভালো প্রোডাক্ট। ধরেন একটা লোক এসে বললো যে আমাকে একটা টুথপেস্ট দেন, ভাই কোন কোম্পানির নেবেন? একটা দিলে হবে। আমি তাকে বললাম যে না, আপনি আমার মডার্ন মডেলের মাশরুম টুথপেস্টটা নেন, মাশরুম টুথপেস্টের গুণাগুণ এই ব্যাপারে তাকে 2 মিনিট কাউন্সিলিং করে আমার প্রোডাক্টটা সেল করা, এটা হচ্ছে আমার জন্য সেলস। তার মানে কি আমি তাকে কি করছি? বিক্রিতে সহযোগিতা করছি, কিনতে সহযোগিতা করছি। অথবা আমার কোনো একটা স্টকিস্ট বা আমার কোনো একটা বিগ বাজার, আমার বাজারে নিশ্চয় আমার কোনো ডিস্ট্রিবিউটরের ছোট হোক বড় হোক একটা ইয়া থাকে, শোরুম থাকে, স্টকিস্ট থাকে। আমার স্টকিস্টে কোনো একটা লোক এসে একটা জিনিস কিনতে যাচ্ছে, আমি তাকে এটা গুণাগুণ বলে সহযোগিতা করছি। তারপরে কি সেলসটা কি আমার কাউন্ট হবে না? সে যদি আমার টিমের, আমার কাউন্ট হবে না? সো এটা হচ্ছে আমরা যারা সেলসম্যান, আমাদের জন্য এটা হচ্ছে একটা বড় ব্যাপার। কাস্টমারকে আমরা সহযোগিতা করব, কাস্টমারকে প্রোডাক্ট কেনার সময় আপনি সহযোগিতা করেন, এটাই হচ্ছে একটা সেল। আর হ্যাঁ, আপনারা যারা যেগুলো বলছেন এগুলো সত্য, এগুলো মানে ফেলে দেওয়ার মতো না, যে চাহিদা তৈরি করা, অন্যের চাহিদা তৈরি করা, আমার কাছে একটা জিনিস আছে এটা দিয়ে তার বিনিময়ে তার থেকে অর্থ নেওয়া, হ্যাঁ, এটাও কি সেল। এটা হচ্ছে ট্রানজ্যাকশন অফ সেলস। আমরা সেলসের একটা ট্রানজ্যাকশন করব। যেমন ধরেন অর্থনৈতিক মুদ্রা আবিষ্কারের আগে কি হতো কেউ বলতে পারবেন? বাটার সিস্টেম কথা আছে। যখন পৃথিবীতে মুদ্রা ছিল না, বিনিময় তখন কি ছিল? বিনিময় প্রথা ছিল। আচ্ছা, আমার কাছে ছাগল আছে,
আমরা তুমি ছাগলটা নিয়ে যাও, আমাকে চাল দাও। আরেকজনের কাছে খেজুর আছে, সে খেজুরটা দিয়া আমাকে আটা দাও। আরেকজনের কাছে পেঁয়াজ আছে, যে আমার পেঁয়াজটা দিয়ে দেয়, তুমি আমাকে মরিচ দাও। বিনিময়ের কথা ছিল, তাই না? তারপর যখন কি হলো, মুদ্রা হলো, মুদ্রা রেট। এবার ঠিক আছে, একটা টোটাল জিনিসগুলো আমরা মুদ্রাতে কনভার্ট করে ফেলে এই মুদ্রাটা আমরা ট্রানজাকশন করব, তাই না? আচ্ছা, তার মানে আমরা সেলস বলতে মোটামুটি একটু বুঝছি। আমরা সেলসের এখানে ইন ডিটেলস ব্যাখ্যা আছে, আমরা ব্যাখ্যা এখন আমাদের যাচ্ছে না, যেহেতু আমাদের হাতে সময় শর্ট। সেলিং স্কিল ডেভেলপমেন্ট প্রসেস। সেলিং স্কিল ডেভেলপমেন্ট প্রসেসটা কি? সেলিং স্কিল ডেভেলপমেন্ট প্রসেসটা হচ্ছে এই যে ধরেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি, এটাও একটা প্রসেস। আপনাদের কিন্তু সেলিং স্কিলটা ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে এই প্রসেসটা কে করছে? আরএচএল অ্যাসোসিয়েটস। আরএচএল অ্যাসোসিয়েটস এই প্রসেসটা রেডি করে রাখছে। এখন শুধু আপনার দরকার হচ্ছে এই প্রসেসটা সুন্দরভাবে মন থেকে গ্রহণ করা, রিসিভ করা। একদম সমস্ত মনের যত দুঃখ দুর্দশা আছে, যত কিছু আছে, এগুলো একটা সাইডে রেখে বলতে হবে যে মন, তুমি এখন ফ্রি থাকো, আমি এখন সেলিং স্কিল ডেভেলপমেন্ট করবো, আমি এগুলো রিসিভ করবো, ভালোভাবে রিসিভ করবো। তার মানে আপনার এই সেলিং স্কিল প্রসেসটা জানতে হলে আপনাকে নাম্বার ওয়ান হচ্ছে হিউজ পরিমাণ ট্রেনিং করতে হবে, হিউজ পরিমাণ। এবং এই ট্রেনিংগুলো কি করতে হবে? মন থেকে করতে হবে, প্রচুর পরিমাণ ট্রেনিং করতে হবে। ট্রেনিংয়ের বিকল্প কিচ্ছু নেই। আজকে আপনারা যারা গুরু মানেন বা মেন্টর মানেন রফিক সাহেবকে, এই রফিক সাহেব জীবনে কি পরিমাণ ট্রেনিং করছে বিশ্বাস করেন, আপনারা অনেকে এতগুলো পোলাও খান, অনেকে এত গ্লাস পানিও খান। কারণ আমি ওনাকে যতদিন ধরে চিনি, আপনারা মনে করেন যে উনি শুধু ট্রেনিং করায়, আসলে না, উনি বাইরের থেকে শিখে এসে আপনাদেরকে এটা শিখেন, এই ডেলিভারিটা দেন। আমি ওনাকে লাস্ট 3 বছর 4 বছরে বাংলাদেশের যে কয়টা স্কিল ডেভেলপমেন্টের ইনস্টিটিউট আছে, যে কয়টা জায়গায় ট্রেনিং হয়, আমি সব জায়গায় দেখেছি ওনারা গেলে পাই। এত ব্যস্ত, এত অনেক সময় দেখা যায় দিনাজপুর শিডিউল, উনি সৈয়দপুর থেকে ঢাকায় বিমানে চলে আসছে, কিসের জন্য? শুধু স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। ওই যে কারণ স্কিল ডেভেলপমেন্টের প্রসেসটা ওনাকে শিখতে হবে। এই প্রসেসটা যদি উনি না শিখে, তাহলে আপনাদেরকে শিখে হবে। তো সব আপনাকে স্কিল ডেভেলপমেন্ট প্রসেসটা শিখতে গেলে প্রথম দিকে আপনাকে হিউজ পরিমাণ ট্রেনিং করতে হবে। ট্রেনিং ছাড়া আমরা কেন ব্যর্থ হব? বেশিরভাগ ক্ষেত্রে শিল্পীরা বা বিক্রয়কর্মীরা ব্যর্থ হওয়ার একটা রিজন হচ্ছে যে আমরা সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি? না শিখে মাঠে নেমে যাই, না শিখে। আমরা যদি ট্রেডিশনাল সেলসের কথা বলি, দেখি গ্রাম থেকে একটা ছেলে দরখাস্ত করছে যে সে ধরেন মিস্টার এক্স বা মিস্টার ওয়াই কোম্পানির সে সেলসম্যান বা এমআর বা এসআর। তাকে একটা মেমো বই ধরাই দিল, স্যাম্পলের কিছু জিনিস দিল, সে দোকানে গিয়ে অর্ডার কাটা শুরু করলো। আসলে তার কোনো ট্রেনিং নেই, সে গেছে দোকানদার একটা ঝাড়ি মারছে, পরে আসেন আমি কাস্টমার রাগ করে হাঁটে সম্ভব? আপনাকে যদি এসআর এমআরও হইতে চান, আপনাকে হিউজ পরিমাণ ট্রেনিং করতে হবে। আর আপনারা যারা ডিরেক্ট সেলিং করেন, ডিরেক্ট সেলিং এর জন্য আপনাদের ট্রেনিং আরো বেশি দরকার, আরো বেশি ধৈর্য দরকার, আরো বেশি জানা দরকার। না জানলে, জানার প্রসেস যদি আপনি না জানেন, সেলিং এর প্রসেস যদি না জানেন, আপনার সেলসের দক্ষতা যদি না থাকে, তাহলে আপনাকে যে কখনোই ভালো সেল আশা করা সম্ভব না। সুতরাং আপনাকে সেলিং স্কিল ডেভেলপমেন্ট প্রসেস জানতে হবে, অবশ্যই প্রসেস জানতে হবে। এটা একটু সমস্যা না, আমি বন্ধ হয়ে গেছে না, ঠিক আছে, আমার চার্জ আছে কিনা দেখেন। তাহলে দেখেন, এবার আসেন যে সেলিং স্কিল ডেভেলপমেন্ট প্রসেসও আপনি শিখলেন। এখন তাহলে আপনাকে কি করতে হবে? প্রোডাক্ট নলেজ দিতে হবে। প্রোডাক্ট, আপনাদের কয়টা প্রোডাক্ট আছে? 450 প্লাস প্রোডাক্ট আছে। আমি বলছি না যে আপনি 450টা প্রোডাক্ট মুখস্থ করেন, তাহলে আপনার ওই 50 সপ্তাহের মধ্যে 49 সপ্তাহ এটার পিছিয়ে চলে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি কোন কোন প্রোডাক্ট সেল করতে পারেন, ধরেন কথা আপনার টুথপেস্ট, আপনার জেলি, আপনার হচ্ছে যে রাইস ব্রেন অয়েল, আপনার চয়েস, আপনার 10টা প্রোডাক্ট চয়েস করেন।
যে এই 10টা প্রোডাক্ট আপনার টিমে বা আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিচিত মহলে এই 10টা প্রোডাক্ট আপনার যাচ্ছে বা খাচ্ছে বা এদের এই প্রোডাক্টগুলোর ডিমান্ড রয়েছে, তাহলে আপনি এই 10টা প্রোডাক্ট সম্পর্কে আপনি একবার হাফেজ হয়ে যান। কীভাবে হাফেজ হয়ে যান? আপনাদের নিশ্চয়ই সেলিং স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আমি করাচ্ছি, তাহলে প্রোডাক্ট ট্রেনিং কেউ না কেউ করায়, ধরো রফিক ভাই করায়, ধরো শরীফ ভাই করায়, ধরো সালাম ভাই করায়, মানে কেউ না কেউ, মানে বাসা ভাই করে, ধরো ম্যাডাম করায়, হ্যাঁ কেউ না কেউ তো করাচ্ছে, তাই না? এই আপনার টার্গেট হচ্ছে যে প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জানতে হবে কোন প্রোডাক্টের কি গুণাগুণ। দেখেন আমরা প্রত্যেকের হাতে মোবাইল আছে, তাই না? মোবাইল ইউজ করি। আপনার যখন মোবাইলটা কিনতে যান শোরুমে, দেখবেন যে শোরুমে যে সেলসম্যানটা আছে, যে মেয়েটা বা যে ছেলেটা, সে মুখস্থ বলতেছে যে আপু আমার এটার ফিচারটা হচ্ছে যে 8GB র্যাম, 128GB রুম, 48GB ফ্রন্ট ক্যামেরা, 60GB ব্যাক ক্যামেরা, সে কিন্তু ফিচারগুলো মুখস্থ বলতেছে, তাই না? মানে আপনার কাছে কেমন মনে হবে? দেখবেন আপনাদেরকে একটা টেকনিক শিখে আমার মধ্যে ফ্রি সময় থাকলে মোবাইলের মার্কেটে চলে যাবে, দেখবেন সেলসম্যান কীভাবে আপনাকে আকৃষ্ট করে। আপনি কিন্তু কিনতে চান না, কোনো আপনারটা মনে আছে, আপনি শিখতে গেছেন, তুষার কিছু না, আপনার মধ্যে হ্যাঁ ভাই এটা কবে আসছে, ভিভো, এটা ভিভো কোন মডেল, ভিভো V11, আচ্ছা এটা কী কি সুযোগ সুবিধা, সে দেখবেন যে আপনার সাথে কথা বলতেছে আর আর সুইচ করে করে কী করতেছে, দেখাচ্ছে, আপনাকে দেখাচ্ছে এবং সে তার ব্যাখ্যা দিচ্ছে একটা। এই যে সে ব্যাখ্যাটা দিচ্ছে, এখান থেকে আপনারা শিখবেন, কি শিখবেন? যে হ্যাঁ ও যদি মোবাইলের এভাবে ব্যাখ্যা দিতে পারে, তাহলে আমি আমার টুথপেস্টের এভাবে ব্যাখ্যা দেব যে মাশরুম কি, মাশরুম ইউজ করলে কি হয়, মাশরুমের কি উপকারিতা, কি গুণাগুণ, কয় প্রকারের মাশরুম রয়েছে পৃথিবীতে, আমরা কোন প্রকারের মাশরুম নিয়ে কাজ করি, মডার্ন হার্বাল মাশরুম নিয়ে কত বছর ধরে কাজ করে, মাশরুমের সম্পর্কে গভর্নমেন্টের কি ধারণা রয়েছে, গভর্নমেন্ট মাশরুমের ব্যাপারে আমাদের প্রাইম মিনিস্টার কি বলেছে, এই বিষয়গুলো আপনি জানান। দেখবেন তখন পানির মতো আপনার পরিষ্কার, আপনার চাইলে তখন প্রোডাক্ট যাচ্ছে শুধু, তখন দেখবেন যে আপনার শুধু এক মাশরুম পেস্ট দিয়ে আপনি 1000 কোটি টাকার ব্যবসা করতে পারবেন, বিলিবিত নয়, 1000 কোটি টাকার ব্যবসা সম্ভব একটা প্রোডাক্ট দিয়ে। যদি আপনি একটা প্রোডাক্টেও হাফেজ হতে পারেন, এবার যদি আপনার 10টা প্রোডাক্টে হাফেজ হন, 10,000 আপনার জেলি 10 গুণ। আপনার জেলের গুণাগুণ সম্পর্কে আপনার জানেন, মিথ্যা কি কথা আপনার বলা দরকার না, শুধু আপনার গুণাগুণ সম্পর্কে জানেন যে আপনার জেলিটা কি দিয়ে তৈরি, কি কি উপাদান রয়েছে, এটার ব্যাড সাইড কি কি, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। তাহলে এই জেলিটা তো সবাই কম বেশি খাচ্ছে, বাসায় রুটি দিয়ে হয়, কলা দিয়ে ধরে, চা দিয়ে ধরে, জেলি দিয়ে, তাই না? এবার আপনাদের আচার আছে, বিশেষ করে আপুরা চাইলে আচার নিয়ে কাজ করতে পারেন। এই আচারের গুণাগুণ সম্পর্কে আপনি জানেন যে আচার কীভাবে তৈরি হচ্ছে, এটা কতদিনে নষ্ট হবে, কতদিন খোলা জায়গায় রাখা যাবে, কতদিন ফ্রিজে রাখতে হবে। যখন আপনি আচারের গুণাগুণটা জানবেন, আপনি এক আচার দিয়েও বিজনেস করে যেতে পারবেন, পসিবল, মানে কোনোভাবে এটা অসম্ভব না, সব কিছু আপনার পক্ষে সম্ভব যদি আপনি মন থেকে চান। তাহলে আমরা কি সবাই মন থেকে চাই? Yes. সত্যি মন থেকে চাই? Yes. যদি আমরা মন থেকে চাই, তাহলে মন থেকে চাইলে হয় না এমন কোনো নজির পৃথিবীতে নাই, আমি দেখি না, আমি দেখি গরিব ছেলে পারে অস্বাভাবিক কিছু না। মানে এটা টোটালি অস্বাভাবিক কিছু না, বিশ্বাস করেন। আমাকে দেখেন, আমি একটা ছেলে যে মানুষ ক্রস লাইন করতাম, যে মানুষ কথার আগে হাত চলতো, পা চলতো, হ্যাঁ মুখ চলতো, সেই মানুষ মন থেকে চাইছে। এখন আমাকে আপনার সারাদিন গুদান দেখবেন আমি কিছু বলতে থ্যাংক ইউ। সেদিন আমার অফিসে এক লোক আসছে, তো এসে উনি আমাকে একটু ধমক টমক দিতেছে, আপনার কাজ সব ঠিক আছে, হ্যাঁ আছে দেখান। আমার বলছে আপনাকে তো মেস্টেক আসলে মেস্টেককে দেখাবো, আপনাকে আমি দেখাবো, আমার তো বিশাল ক্ষতি হয়ে যাবে, কারণ আমি গরিব মানুষ, আমার বাচ্চা নিয়ে খাইয়ে অফিসটা করে আমার ক্ষতিগুলো আপনার নাম বুঝলেন না। আগের মতো হলে ওরা ধরে তালা মানে বাইন্দাকে ছেঁচতাম কিছু, ইচ্ছা করে আমার ব্যাসমেন্ট যেগুলো পুলিশের হেডে আছে, আমি যে আছি ওগুলো একটা ডাইকে নিয়ে এসে মানে মরাই দিত। কিন্তু এখন তো ওই যে আমি সেলস, এখন আমি তার সাথে খুব কোনোরকম ভাবে কথা বলতে বলতে পরে সে চলে গেছে উদয়, মানে সে উদয় আসছে, মানে এমন কোনো রিনাউন কেউ না যে পুলিশের বা
ওরকম কেউ, হ্যাঁ উদয় আসছে আমার অফিস, হল রুম ভাড়া নিবে। তো হল রুম ভাড়া সে বলছে যে কত টাকা, আমি বলছি 5,000 টাকা। আমি তার সাথে ভাড়া মিলতেছে না, সে বলছে 1,000 টাকা। তারপরে 1,000 টাকা আমার এসির বিল আসে। তারপরে সে আস্তে আস্তে এক কথা দুই কথা বসে এবার আমাকে আস্তে আস্তে সে ধমক দিতেছে, মানে টেকনিক্যাল। তো আমি তো এগুলো বুঝি না। আমিও তার সাথে একদম, সে যত ধমক দিয়ে আমি তত গরম হই, সে তো লাস্টে শুধু যাওয়ার সময় আমি বলছি যে ভাই সরি কিছু মনে করেন না, আমার সম্পর্কে একটু জায়গা দেখে বাইরে কোথাও না কোথাও কোনো না কোনো রেফারেন্স পেয়ে আসছেন আমার অফিসে। তো যেখান থেকে রেফারেন্স পাইছেন ওখানে আমার সম্পর্কে একটু জায়গা দেখবেন। আমি আসলে সহজ সরল মানুষ, নরম মানুষ, আমি কোনো অন্যায় কিছু করি না। আমি যা করি রিয়েলটা করার চেষ্টা করি। আমি কোনো 2 নম্বরে পারি পছন্দ করি না, নিজেও করি না, কাউকে করতেও দিই না। তো আমার ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে রাখি। লাস্টে শুধু এই কথাটা বলছি, আর কিছু বলি না। আর সে কিন্তু বুঝার মানুষ হলে সে বুঝবে যে একটু এই লোকটা এত নরম, এত নরম, আসলে কি আমি নরম? হ্যাঁ, হালকা করে একটু দিয়ে দেখি, হ্যাঁ একটু খোঁজখবর একটু নিয়ে দেখে যে আমি যে নরম হয়ে আছি, বিষয়টা আমি আসলে এত নরম না। রিজন হচ্ছে যে আপনি যখন সেলসম্যানশিপে যাবেন, যখন সেলস করবেন, অ্যাজ এ সেলসম্যান আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে নরম দেখাইতে হবে। যখন দেখতেছেন যে নরম দেখাইতে দেখাইতে আপনার গায়ে এসে বসলো, এখন উঠে গেছে, এবার আপনি আসতে করে একটু দেখাই দিচ্ছে আসলে আমি এত নরম না, আমি নরমটা অভিনয় করছি কিসের জন্য? তোমার কাছে সেলস করার জন্য। কিন্তু বাস্তব জীবন আমি এত নরম না। আমার উদ্দেশ্য ধরেন নরম পাইলে, মানে একটু নরম পাইলে সবাই একটু সুযোগ ধারে উঠতে চায়, সুযোগ চায়, সবাই একটু ধারে উঠতে চায়, কিন্তু নরম পাই। কিন্তু আসলে কি আমরা এত নরম? হ্যাঁ, সেলসম্যানশিপের জন্য নরমের কোনো বিকল্প নেই। আপনি ভালোবাসা দিয়ে আদায় করে নিতে পারবেন সেলসম্যানশিপ, নরম দেখানোর দরকার নেই। যদি আমরা সেলস, হ্যাঁ লাস্টের দিকে একদম যদি দেখেন যে আপনার গায়ে চলে আসে, তখন আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এখন কথা হচ্ছে, আমি স্যার গত মাসে যে ট্রেনিংটা করছি, আপনার এই অভিজ্ঞতাটাই আমার লাইফে করছি। যে আমার এক ঘনিষ্ঠ ফ্রেন্ড, ও ডাক্তার, তো ওকে নিয়েই আসা মূলত মডার্নে। দেন মানে আমি আমার গেটারটা তো ওকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করছি। তো করার পরে ওকে যখন খুব নরম সুরে আমাকে ওখান থেকে আনার জন্য, কারণ অনেক বড় একটা আমি নরম হইতে 18 দিন নরম হয়েছি। হওয়ার পরে ও আমাকে এমন কিছু শর্ত দিছে যেটা একটু আমার উপরে এসে পড়ছে। তারপরে এখন যখন একটু স্ট্যান্ড হয়েছি, পরশু দিন আমাকে সে নিজেই মানে এটা আপনার সাথে আমার মানে খুব মন থেকে মিশে গেছে। আমাদেরও যে কারিগরি কারণে আমরা এখন স্লাইডে যাচ্ছি, দেখা যাচ্ছে স্লাইডে যাচ্ছি না আমরা। উইদাউট স্লাইডে কিছু বিষয়, কিছু টেকনিক্যাল আমাদের সময় বেশি নেই, আর 30 মিনিট সময় আছে, আমরা শেষ করব। এক্ষেত্রে আমাদের পরে আমাদের পরে আমাদের অন্য ট্রেনার আছে, চলো ঠিক আছে। আমার আসলে আমাদের আগে আমার টার্গেট ছিল 10টা থেকে 1টা 3 ঘন্টা, কিন্তু আর প্রচন্ড বৃষ্টির কারণে এটা আসলে পুরোটাই হয়ে যাচ্ছে, আমি সামারাইজ করে দিচ্ছি। আমি সামারাইজ করে দিচ্ছি, গ্যাপ রাখি এই আধা ঘন্টা সময় মধ্যে আমার বাকি টেকনিকগুলো আপনার সাথে আমি জানা দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে সেলসের ক্ষেত্রে আপনার অ্যাটিটিউডটা লাগবে, বা পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে 2 ধরনের অ্যাটিটিউড, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড, বা পজিটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড। আপনার সেলসের ক্ষেত্রে সবসময় প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড বা পজিটিভ অ্যাটিটিউড শো করতে হবে। কেন শো করতে হবে? দেখা যাচ্ছে যে আপনার প্রোডাক্ট ভালো, আপনার প্ল্যান ভালো, সব কিছু ভালো, কিন্তু শুধুমাত্র আপনার নেগেটিভ অ্যাটিটিউডের কারণে সে কিন্তু প্রোডাক্টটা নিল না, নেয় নাই,
কিসের জন্য? আপনার নেগেটিভ অ্যাটিটিউড। এই নেগেটিভ অ্যাটিটিউড হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজে নেগেটিভ থাকে, আপনার বিহেভিয়ারে নেগেটিভ থাকে, আপনার চাহনিতে নেগেটিভ থাকে। সো আপনার এই জায়গাগুলোতে আপনার পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে। আর সবসময় আশাবাদীদের দলে থাকতে হবে। আমরা কি করে জানেন, আমরা হচ্ছে বড় জাজমেন্টাল যারা, ওরা জাজমেন্ট করে দেয় আগে বলি না এর দিয়ে হবে এই কিনবেন কি আর আমার সাথে এমএলএম করবে না। আপনি আগেই জাজমেন্টাল হতে চাইেন, আপনার নিজের সর্বোচ্চ একবার দেন, নিজের সর্বোচ্চটা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন, তারপরে গিয়ে জাজমেন্টাল করুন। আমরা প্রথমে একটা বিচার করবো, একটা মানুষের চোখের দিকে তাকাই বলি কিন্তু আমার লাইফে আমি দেখছি যারা দিয়ে হবে না, যার পক্ষে সম্ভব না, এরাই সবচেয়ে বেশি এরাই সম্ভব করছে। আমার লাগে আমি দেখছি সে নিচে হয়। যেমন ধরেন আমি যখন নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসি, আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসি 6 সালে, আমি র্যাবে আসছি 6 সালে, আমার নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসাও 6 সালে। র্যাবে আসছি, র্যাবে তখন ধরেন 8 ঘন্টা ডিউটি করলে 16 ঘন্টা রেস্ট পাওয়া যায়, ঠিক আছে? ওই 16 ঘন্টা ডিসিপ্লিন, মানে র্যাবের প্রথম ঘাটতে না ডিসিপ্লিনটা একটু ইজি ছিল, মানে পুলিশ টাইপের ছিল। মানে আমাদের আপনি তো ডিসিপ্লিন, আপনার কোথায় যাবেন কী করবেন সব লিখিত দিয়ে যেতে হবে। তো র্যাবে হচ্ছে আপনার 8 ঘন্টা ডিউটি করার পরে এরপর আপনার কোথায় যান আপনারা কেউ বুঝছেন। তো আমি ওই উত্তরা থেকে আস্তে আস্তে পড় পাবো দিকে আসা শুরু করলাম। আমার পোস্টিং ছিল উত্তরা, আস্তে আস্তে একদিন আমার এক আত্মীয়র মাধ্যমে আমি কোনো একটা কোম্পানির সেমিনার দেখার পরে কী হয়, কোনো একজন সিনিয়র প্ল্যান দেখায়, বসে ক্লোজিং দেয়। সে যখন ক্লোজিং দিচ্ছে আমার কোমরে কিন্তু পিস্তল, গায়ে র্যাপ জ্যাকেট, র্যাপের কাগজে জ্যাকেটটা খুলে আমার ব্যাগে রেখে, পিস্তল তো আর ব্যাগে রাখতে পারতেছে না, কেউ যদি ব্যাগ নিয়ে টান মারে আমার চাকরিয়ে নেয়, পিস্তল কোনো সম্ভবত লাগানো নাই না। এখন ওই সিনিয়ররা 2-3 জন এজেন্টরা বলতেছিল তো এরা সরকারি করবে, আসছে আমার পরীক্ষা করবে। কিন্তু আমাকে দিয়ে পরে কি হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে ওরা। আমি এখন মনে করেন তাগো মতো লোকের আল্লাহ ট্রেনিং করে মাত্র 7 বছরের ব্যবধান। 2006-13-তে আমি জব ছেড়ে এসে আমি এখন তাদের মতো করতে এখন ট্রেনিং। এটা কীভাবে হয়েছে? তারা বলছে কি না ওনারা দিয়ে হবে, আর আমার অ্যাটিচিউড তো তখন বুঝেন, মানে একটা র্যাবের অ্যাটিচিউড তো বুঝেন কেমন অ্যাটিচিউড থাকবে। তো আমার অ্যাটিচিউডে তাদের পছন্দ হলো, আমার অ্যাটিচিউডে তাদের পছন্দ হলো না। তারা বলতো একরকম, আমি তাদেরকে প্রটেস্ট করতাম একরকম, বিভিন্ন রকমের কোশ্চেন করতাম যে এটা এভাবে হইলো কেন, এভাবে না হইলো কেন, মানে ব্লকিং কোশ্চেন বেশি হইলো, ব্লক কোশ্চেন। আরেকটা কথা আছে আপনাদেরকে শিখাই দিই, যেই গেস্ট আপনাকে ব্লক কোশ্চেন করবে বেশি, ওই গেস্ট জয়েন করার সম্ভাবনা বেশি। আমরা কি করি নর্মালি ক্লোজিং দিতে গেলে যদি কোনো গেস্ট ব্লক কোশ্চেন বেশি করে, আমরা তার সাথে খারাপ ব্যবহার শুরু করি, করলে করে না করলে না, এত উল্টাপাল্টা প্রশ্ন করে না, আমি উত্তর দিতে পারবো। এটা আমার অযোগ্যতা। কি অযোগ্যতা? কারণ আমার মধ্যে দক্ষতার অভাব আছে, আমার মধ্যে স্কিলের অভাব আছে। সে আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনার যে আপনার যে ট্রেনিংটা দিচ্ছেন এটা কি বিএসটি অনুমোদিত? এখন আপনার বলুন যে বিএসটি অনুমোদিত নাকি না অনুমোদিত, তোমার বলা এটা বলতে সে জীবন জয় না। আমি বলবো যে হ্যাঁ আমার এটা বিএসটি অনুমোদিত, বিডিএস নাম্বার এত এত এত। কিভাবে বলবেন? যদি আপনার দক্ষতা থাকে, যদি আপনি ওই প্রোডাক্ট নলেজ জানেন। এই জন্য আপনাকে অবশ্যই আপনাকে ইনফরমেশন হইতে হবে, জানতে হবে, মানে হিউজ পরিমাণ ইনফরমেশন জানতে হবে, ইনফরমেটিভ হইতে হবে। মনে রাখবেন যে যত বেশি ইনফরমেশন জানবেন তার তত বেশি সেলস হবে, দক্ষতা বাড়বে এবং সে তত বেশি সেলস করতে হবে। এখন আমাদের প্রবলেম হচ্ছে কি জানেন, আমরা আসলে অল্প একটু জেনে মনে করি যে অনেক কিছু জেনে গেছি, আসলে না। অল্প বিদ্যা ভরণ করি আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, শুনে আসছি, কিন্তু আমরা কেউ এটা মেনে চলে না। এই আমলটা আমরা কেউ করি না, হ্যাঁ শুনে আসছি আছে ঠিক আছে, হ্যাঁ আসলে না। আসলে হচ্ছে আপনাকে জানতে হবে। যত ইনফরমেশন জানবেন, যত শিখবেন, তত আপনার বিজনেসের ক্ষেত্রে সুবিধা হবে। আরেকটা কথা বলে, সেলসম্যানশিপের ক্ষেত্রে আপনাকে বড় একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে কি ধৈর্য রাখতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আসলাম 3 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, সেই বিএস হয়ে বসে আছি,
হ্যাঁ আমি তো আর বিএস থেকে জিএস হতে পারতেছি না, তাহলে আমার কি হবে? যদি আপনি এই Hey there. Subscribe to my channel. And also press this bell icon.